হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বংবাংলা নেট। বংবাংলাতে তোমাদের ক্লাস 10-এর জন্য সেকেন্ড সামেটিভ টেস্টের জন্য সাজেশন ভিডিও নিয়ে এসেছি। এবার থেকে ভেবেছি তোমাদের জন্য টপিক ওয়াইজ ভিডিও নিয়ে আসবো। তোমাদের সেকেন্ড সামেটিভে যে চ্যাপ্টারগুলো পরীক্ষা হবে সেই চ্যাপ্টারগুলোর প্রতিটা টপিক ধরে ধরে তোমাদেরকে কোশ্চেন আনসার সলভ করিয়ে দেবো কিছু, তার সাথে সাথে ওই টপিকটা সম্পর্কে কিছু ডিসকাশন করব, যেগুলো থেকে তোমাদের কনসেপ্ট অনেকটা ক্লিয়ার হবে, তার সাথে সাথে তোমাদের প্রিপারেশনও কিন্তু ভালো হয়ে যাবে। তো চলো দেখে নেওয়া যাক আজকের যে টপিকটা। দেখো তোমাদের সেকেন্ড অধ্যায় জীবনের প্রবাহ মানতা, ওই সেকেন্ড অধ্যায়ের যে টপিক জনন, ওই পোর্শন থেকেই তোমাদের সেকেন্ড ইউনিট টেস্ট পরীক্ষা হবে, তো বা সেকেন্ড সামেটিভ টেস্ট পরীক্ষা হবে। তো ওই টপিকটাই আজকে ডিসকাস করব। তো এখানে প্রথমেই বলে রাখি জনন বা রিপ্রোডাকশান কি। আমাদের পৃথিবীতে জনন মানে বংশবিস্তার। তো তোমরা সবাই জানো পৃথিবীতে প্রত্যেকটা প্রাণী চায় তার নিজস্ব অস্তিত্বকে বজায় রাখতে বা নিজস্ব অস্তিত্ব রেখে যেতে। তো সেই অস্তিত্ব বজায় রাখার জন্যই যে জৈবনিক প্রক্রিয়া সম্পন্ন হয় সেটাই কিন্তু জনন বা রিপ্রোডাকশান। এবার জননের যদি আমরা প্রকারভেদ দেখি, জনন দু ধরনের হয়, একটা যৌন জনন, একটা অযৌন জনন। তো এখানে তোমাদের যে এই পোর্শন থেকে যে প্রশ্নগুলো আসে বেশিরভাগ প্রসেসগুলো সম্পর্কে এই তোমাদের প্রশ্ন আসে, তো সেই ধরনের প্রশ্নই রেখেছি। চলো দেখে নেওয়া যাক প্রশ্নগুলো। দেখো প্রথমেই তোমাদের বহু বিকল্প ভিত্তিক প্রশ্ন দেওয়া রয়েছে। আচ্ছা বলে রাখি এখানে একটা কথা, এই পিডিএফগুলো যদি তোমাদের দরকার হয় তোমরা আমাকে কমেন্টে জানাবে এবং বংবাংলা নেট টেলিগ্রাম চ্যানেলে জয়েন করবে, ওখানে আমি তোমাদেরকে পিডিএফগুলো প্রোভাইড করে দেবো। তো চলো দেখে নেওয়া যাক এখানে প্রথমে এমসিকিউ প্রশ্নের মধ্যে কী কী প্রশ্ন রয়েছে। এই ধরনের প্রশ্নই কিন্তু তোমাদের বারে বারে পরীক্ষাতে থাকে, সেই ধরনের প্রশ্নই আমি রেখেছি। দেখো প্রথমেই রয়েছে অযৌন জননের একক। অযৌন জননের একক অপশানগুলো কি রয়েছে, গ্যামেট, রেণু, কোরক নাকি কন্দ। এখানে অপশান কোনটা হয়ে যাবে, দ্বিতীয় অপশানটা রেণু হয়ে যাবে সঠিক আনসার। আচ্ছা গ্যামেট যদি বলা হয়, গ্যামেট হলো যৌন জননের একক। অনেক সময় আসে যৌন জননের একক কোনটি, তাহলে বলবে গ্যামেট। আর অযৌন জননের একক রেণু। গ্যামেট মানে স্ত্রী গ্যামেট আর পুং গ্যামেট মিলিয়ে যেহেতু যৌন জনন সম্পন্ন হয়, তো সেই জন্য হচ্ছে যৌন জননের একক গ্যামেট আর রেণু অযৌন জননের একক। এরপরে রয়েছে দেখো বহু বিভাজন। বিভাজন একটা অযৌন জননের প্রক্রিয়া। তো সেই বিভাজনে দু ধরনের বিভাজন দেখা যায়, একটা দ্বিবিভাজন, একটা বহু বিভাজন। তো এই বহু বিভাজন কার দেখা যায়, এখানে অপশন করে দিয়েছে ইউগ্লিনা, অ্যামিবা, প্যারামিসিয়াম নাকি প্লাজমোডিয়াম। বহু বিভাজন কার দেখা যায়, প্লাজমোডিয়ামে দেখা যায়। আচ্ছা এই যে উত্তরগুলো আমি এর কিছু ছবি রেখেছি তোমাদেরকে দেখাবো, আগে আমি আলোচনা করে নিই। ছবিগুলো দেখলে তোমাদের আরও অনেকটা কনসেপ্ট ক্লিয়ার হবে। পেনিসিলিয়াম কিসের সাহায্যে জনন সম্পন্ন করে। পেনিসিলিয়াম এখানে অপশানগুলো দেওয়া রয়েছে, দেখো গেমিউল, জুস্পোর, সোরাস নাকি কনিডিয়া। আচ্ছা এখানে সঠিক উত্তর হয়ে যাবে কনিডিয়া। আর বাকিগুলো একটু দেখে নাও। গেমিউল মানে যেটা অন্তঃকোরক, মানে কোরক বা বার্ড যেটা হয় সেটা হচ্ছে বাইরের দিকে হয়, দেহের বাইরের দিকে, কিন্তু গেমিউলটা হয় ভেতরে, দেহের অভ্যন্তরে। যখন বার্ডিং বা কোরক সৃষ্টি হয় তখন সেটাকে গেমিউল বলা হয়। আর জুস্পোর মানে চলরেণু, যে রেণুগুলো সাঁতার কাটতে পারে বা মানে এক স্থান থেকে অন্য স্থানে যেতে পারে, চলাফেরা করতে পারে, তাদেরকে চলরেণু বা জুস্পোর বলা হয়। আর সোরাস ফার্নের পাতার নিচে কক্ষ থাকে, সেই কক্ষের মধ্যে রেণুগুলো থাকে, সেগুলোকে সোরাস বলা হয়। আর কনিডিয়া, পেনিসিলিয়ামের কনিডিয়া দেখা যায়। এগুলোর আমি চিত্র রেখেছি তোমাদেরকে দেখাচ্ছি। এরপরে রয়েছে দেখো কনজুগেশন পদ্ধতিতে বংশবিস্তার করে নিচের কোনটি হবে। এখানে দেখো মিউকর, স্পাইরোগাইরা, প্যারামিসিয়াম সবগুলোই অপশানে রয়েছে। যেটা সঠিক উত্তর হয়ে যাবে সেটা হচ্ছে প্যারামিসিয়াম। প্যারামিসিয়াম এর কনজুগেশন বা সংযুক্তি পদ্ধতির মাধ্যমে এরা জনন সম্পন্ন করে। নেক্সট দেখো রয়েছে পুনরুৎপাদন। তো এটাও পরীক্ষাতে প্রচুর দেখা যায় যে পুনরুৎপাদন পদ্ধতিতে জনন সম্পন্ন করে কোনটি, ইউগ্লিনা, অ্যামিবা, প্যারামিসিয়াম নাকি প্ল্যানেরিয়া। এখানে যেটা সঠিক আনসার হয়ে যাবে প্ল্যানেরিয়ার পুনরুৎপাদন দেখা যায়। তো চলো আমরা এর যে ছবিগুলো দেখলে আরও কনসেপ্ট কিছুটা ক্লিয়ার হবে তোমাদের। নেক্সট স্লাইডে যাই, নেক্সট স্লাইডে গেলেই তোমরা দেখতে পাবে। দেখো এখানে প্রত্যেকটা ছবি আমি তোমাদেরকে দিয়ে দিয়েছি, সুন্দর সুন্দর ছবি। দেখো প্রথমেই যেটা রয়েছে হচ্ছে দ্বিবিভাজন।
দ্বিবিভাজনটা বলেছিলাম তোমাদের, এখানে দ্বিবিভাজনের অপশান মানে প্রশ্ন দেওয়া নেই। অ্যামিবার ক্ষেত্রে দ্বিবিভাজন দেখা যায়। দেখো সরাসরি কি হচ্ছে, নিউক্লিয়াসটা ডাম্বেল আকৃতির হয়ে যাচ্ছে, দিয়ে সেখান থেকে নিউক্লিয়াস আর নিউক্লিয়াসটা দুটো আলাদা ভাগ হয়ে যাচ্ছে, সাইটোপ্লাজম বিভাজিত হয়ে দুটো ডটার সেল বা দুটো অপত্য কোষ সৃষ্টি করছে। তো এটা হচ্ছে দ্বিবিভাজনের চিত্র, ফার্স্ট যে চিত্রটা রয়েছে। নেক্সট চিত্রটা দেখো বহুবিভাজনে রয়েছে, যেটা প্লাজমোডিয়ামের ক্ষেত্রে দেখা যায়। দেখো প্লাজমোডিয়ামের কোন দশাতে বহুবিভাজন দেখা যায়, এটা হচ্ছে সাইজন দশা, এটাও পরীক্ষাতে আসে। সাইজন দশাতে কি হয়, প্লাজমোডিয়ামের মধ্যে যে নিউক্লিয়াসটা থাকে সেই নিউক্লিয়াসটা বিভাজিত হয়ে এরকম অসংখ্য নিউক্লিয়াস সৃষ্টি করে, তারপরে সেই নিউক্লিয়াসগুলোই ধীরে ধীরে মানে মেরোজয়েডসে পরিণত হয়। আর এরা যখন অনুকূল পরিবেশ পায় তখন এই সাইজনকে বিদীর্ণ করে বা সাইজনটের যে প্রাচীরটাকে ফাটিয়ে বাইরে বেরিয়ে আসে। তো এটাকেই এই যে প্রক্রিয়াটাকেই বলা হয় বহুবিভাজন। দেখো একটা ডটার সেল, একটা নিউক্লিয়াস থেকে অনেক নিউক্লিয়াস সৃষ্টি হচ্ছে আর সেখান থেকে অনেক মেরোজয়েডস উৎপন্ন হচ্ছে, সেই কারণে এই প্রক্রিয়াটাকে বলা হচ্ছে বহুবিভাজন। নেক্সট যে পদ্ধতিটা রয়েছে দেখো পুনরুৎপাদন। পুনরুৎপাদন কি হচ্ছে, দেখো এটা একটা প্ল্যানেরিয়া, এই প্ল্যানেরিয়ার বডির যে কোনো অংশকে কেটে দিলে প্রত্যেকটা পার্ট থেকে দেখো নতুন নতুন প্ল্যানেরিয়া সৃষ্টি হচ্ছে। দেখো প্রথমে যে প্ল্যানেরিয়াটাকে কালার দিয়ে দেখানো হয়েছে, ওর মাথার অংশটা আলাদা করে দেওয়া হয়েছে আর বডির অংশটা আলাদা করে দেওয়া হয়েছে। মাথার অংশটা থেকে নতুন একটা প্ল্যানেরিয়া সৃষ্টি হচ্ছে, বডির অংশটা থেকে, বডির একটা পার্ট থেকে একটা নতুন প্ল্যানেরিয়া সৃষ্টি হচ্ছে। অর্থাৎ প্ল্যানেরিয়ার যে কোনো অংশ, তার দেহের যে কোনো অংশ থেকেই কিন্তু নতুন একটা অপত্য প্ল্যানেরিয়া সৃষ্টি হতে পারে, এটাকেই বলা হয় পুনরুৎপাদন। এটা তোমরা সাধারণত দেখতে পাবে টিকটিকির ক্ষেত্রে দেখতে পাবে। টিকটিকির ক্ষেত্রে পুরো বডিটার পুনরুৎপাদন হয় না, কিন্তু টিকটিকির লেজটা যদি, ওটা একটা অঙ্গের পুনরুৎপাদন ঘটে, টিকটিকির লেজটা যদি কেটে যায় সেই লেজটা কিন্তু পুনরায় গঠিত হয়ে যায়, তো এটাই কিন্তু পুনরুৎপাদন। এক্ষেত্রে জনন সম্পন্ন হচ্ছে, মানে এক্ষেত্রে যেহেতু পুরো অপত্য একটা প্ল্যানেরিয়া বা দুটো প্ল্যানেরিয়া পাওয়া যাচ্ছে, সেই জন্য এই প্রক্রিয়াটা কিন্তু জনন প্রক্রিয়ার অংশ। এরপরে যেটা রয়েছে দেখো কনিডিয়া, পেনিসিলিয়ামের এরকম কনিডিও 4 থাকে, সেই কনিডিও 4-এর মধ্যে এরকম রেণুর মতো ছোট ছোট কনিডিয়াগুলো থাকে। এই কনিডিয়াগুলোই পরবর্তীকালে যখন বিদীর্ণ হয়ে মানে কনিডিয়াগুলো যখন কনিডিও 4 থেকে আলাদা হয়ে যায় তখন সেগুলোই অঙ্কুরোদ্গমের মাধ্যমে নতুন পেনিসিলিয়াম সৃষ্টি করে, নতুন পেনিসিলিয়ামের উদ্ভিদ সৃষ্টি করে, তো পেনিসিলিয়াম ছত্রাক। তো এইভাবে কিন্তু এই জননগুলো সম্পন্ন হয়। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এরপরে চলো নেক্সট স্লাইডে যাই। দেখো নেক্সট স্লাইডে প্রশ্ন রয়েছে যে কোন দশায় প্লাজমোডিয়ামের বহুবিভাজন দেখা যায়। এক্ষুনি তোমাদেরকে আমি এটা বলেছি, দেখো প্লাজমোডিয়ামের, তাহলে এখানে অপশান রয়েছে দেখো সাইজন, মেরোজয়েড, টরুলা, গ্যামেটোফাইট, তাহলে এখানে যেটা হয়ে যাবে সাইজনটা হয়ে যাবে সঠিক আনসার। নেক্সট দেখো মেরোজয়েড দশা, যখন সাইজনটের প্রাচীর বিদীর্ণ করে অপত্য নিউক্লিয়াসগুলো বা অপত্য যে প্লাজমোডিয়ামগুলো বেরিয়ে আসে সেটাকে মেরোজয়েড বলা হয়। নেক্সট রয়েছে দেখো টরুলা দশা। টরুলা দশাটা অ্যাকচুয়ালি বার্ডিংয়ের ক্ষেত্রে দেখা যায়। ইস্টের যখন বার্ডিং হয়, ইস্টের এটা একটা ইস্ট সেল, তো ইস্ট সেলের গায়ে এভাবে বার্ড সৃষ্টি হয়। তো বার্ডিং যখন দেখা যায়, তো একটা ইস্ট সেলের মধ্যে যখন এভাবে একাধিক বার্ডিং বা একাধিক বার্ড বা কোরক সৃষ্টি হয় তখন সেটাকেই বলা হয়, বা এভাবে চেনের আকারে যখন অনেকগুলো বার্ড সৃষ্টি হয় একসাথে সেটাকেই বলা হয় টরুলা দশা। ইস্টের দেহে একসাথে একটাও মানে একসঙ্গে একটা বার্ড সৃষ্টিও হতে পারে বা একসাথে অনেক বার্ড সৃষ্টি হতে পারে। যদি একসাথে অনেক বার্ড একসঙ্গে বার্ড বা কোরক সৃষ্টি হয় তখন সেই যে দশাটাকে বলা হয় টরুলা দশা। আশা করি বুঝতে পেরেছো। নেক্সট রয়েছে দেখো খর্বধাবক। খর্বধাবক কাদের দেখা যায়, তো এরও ছবি আমি রেখেছি তোমাদেরকে দেখাচ্ছি, আগে প্রশ্নগুলো করে নিই। খর্বধাবক কাদের দেখা যায়, অপশান রয়েছে দেখো শুষ্নি, কচুরিপানা, আলু, আদা, এখানে যেটা সঠিক অপশান হয়ে যাবে কচুরিপানা। নেক্সট যেটা রয়েছে দেখো, আচ্ছা শুষ্নির ক্ষেত্রে যেটা দেখা যায় সেটা হচ্ছে ধাবক দেখা যায় বা রানার বলা হয় এটাকে, আর কচুরিপানের যেটা খর্বধাবক ওটাকে অপসেট বলা হয়। নেক্সট রয়েছে দেখো দুটি ভিন্ন প্রজাতির ফুলের মধ্যে পরাগযোগ ঘটলে তাকে কি বলা হয়। দুটো ভিন্ন প্রজাতির উদ্ভিদ, তার মধ্যে যখন হচ্ছে দুটো ভিন্ন আলাদা আলাদা প্রজাতির উদ্ভিদের ফুলের মধ্যে যখন পরাগযোগ ঘটে তাকে বলা হয় অ্যালোগ্যামি। অপশানটা এখানে ভালোভাবে মনে রাখবে, অ্যালোগ্যামি।
অটোগ্যামি বলা হয়। আর এখানে দেখো বাকি যে অপশানগুলো রয়েছে, জেনোগ্যামি, জেনোগ্যামি একই প্রজাতির দুটো আলাদা উদ্ভিদের মধ্যে যখন পরাগযোগ মানে ঘটে তখন সেটাকে বলা হয় জেনোগ্যামি। এইগুলো আমি সব তোমাদেরকে ছবিতে দেখাচ্ছি, নিচে রয়েছে অপশানগুলো দেখে রাখো। জেনোগ্যামি, অটোগ্যামি, গেইটোনোগ্যামি আর অ্যালোগ্যামি। অ্যালোগ্যামি তাহলে কি, দুটো ভিন্ন প্রজাতির, ধরো একটা জবা গাছ আর একটা, আমি তোমাদেরকে বোঝানোর জন্য এটা বলছি, উদাহরণটা নিচ্ছি, একটা জবা গাছ আর একটা শিউলি গাছ, দুটো ফুলের মধ্যে যখন আলাদা দুটো ফুলের গাছে দুটো আলাদা প্রজাতি, সেই দুটো আলাদা প্রজাতির ফুলের মধ্যে যখন হচ্ছে গিয়ে পরাগযোগ ঘটছে তখন সেটাকে বলা হচ্ছে অ্যালোগ্যামি। নেক্সট যেটা রয়েছে দেখো, যে নিম্নলিখিত কোন জোটটি সঠিক। এখানে যেটা সঠিক দেখো, এখানে এই ধরনের প্রশ্ন তোমাদের দেওয়া থাকে যে পরাগযোগের ক্ষেত্রে কোন জোটটা সঠিক, সেটা দিয়েছে বায়ু পরাগী আম, জল পরাগী পাতাঝাঁচি, পতঙ্গ পরাগী শিমুল, পক্ষী পরাগী ধান। তো ইতর পরাগযোগ যে হয় সেখানে বাহকের প্রয়োজন হয়, যে বাহক দ্বারা যে ফুলের পরাগযোগ ঘটে সেই ফুলকে সেই পরাগী বলা হয়। মানে জলের দ্বারা যে ফুলের পরাগযোগ ঘটে তাকে জল পরাগী বলে, বায়ুর দ্বারা যে ফুলের পরাগযোগ ঘটে তাকে বায়ু পরাগী বলা হয়। সেই রকমই এখানের মধ্যে কোন জোটটা সঠিক সেটা বলতে হবে। এখানে যেটা সঠিক অপশন রয়েছে দুয়েরটা, জল পরাগী পাতাঝাঁচি, পাতাঝাঁচি উদ্ভিদের জলের সাহায্যে পরাগযোগ ঘটে, বাকিগুলো সব ভুল দেওয়া রয়েছে। দেখো এখানে ধানটা হয়ে যাবে, ধান হয়ে যাবে বায়ু পরাগী, ধান যেটা রয়েছে এটা হবে বায়ু পরাগী, ধানের ফুলগুলো ছোট ছোট হয়, এগুলো বায়ুর সাহায্যে পরাগযোগ ঘটে। আর শিমুল, এই শিমুল হয়ে যাবে তোমার পক্ষী পরাগী, শিমুল যেটা এটা হয়ে যাবে পক্ষী পরাগী। আর যেটার আম রয়েছে আম হবে পতঙ্গ পরাগী। তো এখানে তাহলে এগুলো আশা করি বুঝতে পেরেছো। চলো নেক্সট স্লাইডে যাই। নেক্সট স্লাইডে ছবি রয়েছে, তো ছবিগুলোই আমি তোমাদেরকে এখানে দেখাবো। দেখো প্রথমেই এখানে যে ছবিটা রয়েছে কচুরিপানার যে ছবি, দেখো এই একটা কচুরিপানা উদ্ভিদ, এই পাশে আরেকটা কচুরিপানা, দুটো কচুরিপানার মাঝে যে এই অংশটা এটাকে বলা হয় খর্বধাবক। আর শুষ্নি, দেখো শুষ্নির ক্ষেত্রে এই একটা শুষ্নির উদ্ভিদ, এই একটা শুষ্নির উদ্ভিদ, তার মাঝখানে যে অংশটা রয়েছে এটাকে রানার বলা হয় বা ধাবক বলা হয়। আর নেক্সট দেখো এখানে আমরা দেখব বলেছিলাম যে আমাদের দু ধরনের পরাগযোগ দেখা যায় উদ্ভিদের ফুলের মধ্যে, দু ধরনের পরাগযোগ, একটা সেলফ পলিনেশন বা যেটাকে স্বপরাগযোগ বলা হয়, স্বপরাগযোগ বলা হয়, আর একটা হচ্ছে গিয়ে ইতর পরাগযোগ বলা হয়, ইতর পরাগযোগ। তো এই দুটো পরাগযোগে কিভাবে কি হয় সেটাই আমরা এখানে দেখাচ্ছি। দেখো এই একটা উদ্ভিদ আরেকটা উদ্ভিদ, দেখো স্বপরাগযোগ মানে একই উদ্ভিদের মধ্যে পরাগযোগ ঘটবে। দেখো একই উদ্ভিদ, দেখো এই উদ্ভিদের একই ফুলের মধ্যে, একই ফুলের গর্ভমুণ্ডে একই ফুলের পরাগরেণু পড়ছে, সেটাকে বলা হচ্ছে সেলফ পলিনেশন, এটার নাম হচ্ছে অটোগ্যামি। তাহলে একই উদ্ভিদের একই ফুল, এই ফুলেরই পরাগরেণু এই ফুলেরই গর্ভমুণ্ডে পড়ছে, তখন সেটাকে বলা হচ্ছে অটোগ্যামি। নেক্সট দেখো সেলফ পলিনেশনের আরও একটা রয়েছে, একই উদ্ভিদের মধ্যে দুটো ফুলের মধ্যে একটা ফুলের পরাগরেণু অন্য একটা ফুল, উদ্ভিদটা কিন্তু একই, তো সেই একই উদ্ভিদের দুটো আলাদা ফুলের মধ্যে পরাগযোগ ঘটছে, তখন সেটাকে বলা হচ্ছে গেইটোনোগ্যামি। আরেকটা কি হচ্ছে দেখো, যেটাকে ক্রস পলিনেশন বা ইতর পরাগযোগ বলা হচ্ছে, এই দুটো কিন্তু স্বপরাগযোগ। তাহলে স্বপরাগযোগের মধ্যে অটোগ্যামি, অটো মানে নিজস্ব, মানে একই ফুলের মধ্যেই পরাগযোগ ঘটছে, আর দুটো আলাদা ফুলের, একই উদ্ভিদের দুটো আলাদা ফুলের মধ্যে যখন পরাগযোগ ঘটছে সেটাকে গেইটোনোগ্যামি বলা হচ্ছে। আরেকটা রয়েছে দেখো ক্রস পলিনেশন, এই একটা উদ্ভিদের ফুল আর এই একটা উদ্ভিদের ফুল, এই উদ্ভিদের পরাগরেণু গিয়ে এই উদ্ভিদের ফুলে পড়ছে, তখন সেই ঘটনাটাকে বলা হচ্ছে ক্রস পলিনেশন বা জেনোগ্যামি। আর আরেকটা ছিল তোমাদের অপশানে যেটা অ্যালোগ্যামি, সেটা কি হচ্ছে দুটো আলাদা প্রজাতির উদ্ভিদের ফুলের মধ্যে পরাগযোগ ঘটছে, যেটাকে বলা হচ্ছে জেনোগ্যামি, অ্যালোগ্যামি। আর জেনোগ্যামিটা তাহলে দুটো একই প্রজাতির দুটো আলাদা উদ্ভিদ, সেই দুটো আলাদা উদ্ভিদের দুটো ফুলের মধ্যে যখন পলিনেশন ঘটছে তখন সেটাকে বলা হচ্ছে জেনোগ্যামি। আশা করি তোমাদের এখানে কনসেপ্ট ক্লিয়ার হয়েছে। যদি কোথাও অসুবিধে থাকে আমাকে কমেন্টে জানাতে পারো। নেক্সট অপশন রয়েছে, নেক্সট যে প্রশ্ন রয়েছে দেখো, যে সপুষ্পক উদ্ভিদের শস্য নিউক্লিয়াস হলো কীরকম ধরনের, হ্যাপ্লয়েড, ডিপ্লয়েড, ট্রিপ্লয়েড, টেট্রাপ্লয়েড। এখানে যেটা সঠিক আনসার হয়ে যাবে ট্রিপ্লয়েডটা সঠিক আনসার হয়ে যাবে, মানে 3N প্রকৃতির হয়। তো এটাও কি আমি ছবির মাধ্যমে তোমাদেরকে দেখাবো কিভাবে ট্রিপ্লয়েড হয়, কেন হয় সবই দেখাবো, আগে প্রশ্নগুলো করে নিই। দেখো নেক্সট রয়েছে শূন্যস্থান পূরণ করো, বহু নিউক্লিয়াসযুক্ত কোষে নিউক্লিয়াসের বিভাজন না হয়ে শুধুমাত্র সাইটোপ্লাজমের বিভাজন হয়। ভালো করে এখানে
কোশ্চেনটা পড়ো কি বলেছে, বহু নিউক্লিয়াসযুক্ত কোষে নিউক্লিয়াসের বিভাজন ঘটে না, শুধুমাত্র সাইটোপ্লাজমের বিভাজন হলে তাকে কি বলা হয়, এই তখন সেটাকে বলা হয় প্লাজমাটমি। প্লাজমাটমি, প্লাজমাটমি। এটা কার ক্ষেত্রে দেখা যায়, এর উদাহরণ যদি জানতে চাই বলবে ওপালিনা, ওপালিনা। নেক্সট রয়েছে দেখো, শাখা কলম সৃষ্টিতে ড্যাশ হরমোন ব্যবহার করা হয়। এখানে তোমরা বলতে পারো কৃত্রিম অক্সিন হরমোন, তার মধ্যে নাম দিতে পারো যেমন ন্যাপথক্সি অ্যাসিটিক অ্যাসিড মানে NAA বা IAA, এগুলো দিতে পারো, ইন্ডোল অ্যাসিটিক অ্যাসিড। নেক্সট রয়েছে দেখো, জোর কলমে কাণ্ড দুটি ড্যাশ কলার কোষে বিভাজন ঘটিয়ে জুড়ে যায়। জোর কলমের ক্ষেত্রে দুটো আলাদা উদ্ভিদের কাণ্ডকে জোড়া লাগানো হয়, তো সেখানে কোন কলার কোষে বিভাজন ঘটিয়ে জোড়া লাগানো হয়, সেটা হবে ক্যাম্বিয়াম কলার কোষে। ক্যাম্বিয়াম কোষ পর্যন্ত দুটো উদ্ভিদকে চেঁচে দুটো অংশকে জোড়া লাগাতে হয়, তবে গিয়ে সেখানে কিন্তু কোষ বিভাজন ঘটে দুটো জোড়া লাগে। তো এখানে জোর কলমের ব্যাপারটা তোমাদেরকে ছবির সাহায্যে দেখাবো আমি। ফার্নের প্রধান উদ্ভিদ দেহটি হলো কি ধরনের, তো ফার্নের প্রধান উদ্ভিদ দেহ সেটা হচ্ছে রেণুধর প্রকৃতির হয়ে থাকে। ফার্নের প্রধান উদ্ভিদ দেহ, এটা মনে রাখবে, রেণুধর প্রকৃতির হয়ে থাকে, যেটা হচ্ছে গিয়ে স্পোরোফাইটিক বা রেণুধর বলা হয়। নেক্সট রয়েছে দেখো, একই উদ্ভিদের দুটি ফুলের মধ্যে পরাগযোগ ঘটলে সেটাকে কি বলা হয়। একটু আগেই তোমাদেরকে ছবিতে দেখালাম, তো এই প্রশ্নটা তোমাদের জন্য হোমওয়ার্ক রয়েছে, তোমরা আমাকে কমেন্টে জানিও। আমি তোমাদেরকে কিন্তু বলে দিয়েছি উত্তরটা, আগে স্লাইডেই ডিসকাস করেছি, তো এইটা তোমাদের জন্য আমি হোমওয়ার্ক দিলাম, বা কমেন্টে তোমরা এটার আনসার আমাকে জানাবে। যদি না বুঝতে পারো আবার আমি তখন উত্তরটা বলে দেবো। নেক্সট রয়েছে দেখো, যে ছবিগুলো তোমাদেরকে দেখাবো বলছিলাম, জোর কলম। দেখো, জোর কলমের ক্ষেত্রে দুটো টার্ম আমরা শুনে থাকি, একটা স্টক আর একটা শিওন। তো কি হয়, একটা উদ্ভিদের মূল সহ উদ্ভিদটাকে নেওয়া হয়, যেটা হচ্ছে মাটিতে পোতা থাকে। আরেকটা উদ্ভিদ, যেটার উন্নত প্রজাতির উদ্ভিদ, যার বৈশিষ্ট্যটা আমরা চাইছি, সেই বৈশিষ্ট্যযুক্ত উদ্ভিদের ডালটাকে নিয়ে তার দুটো উদ্ভিদেরই ক্যাম্বিয়াম কলার অংশ পর্যন্ত চেঁচে ফেলা হয়, দিয়ে দুটো উদ্ভিদকে এভাবে জোড়া লাগিয়ে এভাবে বেঁধে দেওয়া হয়। তো তারপরে কি হয়, এই দুটো উদ্ভিদের মধ্যে জোড় লেগে যায়। এই মূল সহ উদ্ভিদটাকে বলা হয় স্টক, আর যে উদ্ভিদটার স্টকের সঙ্গে জোড়া লাগানো হয় তাকে বলা হয় সিওন। এভাবে জোর কলম পদ্ধতি লেবু, বিভিন্ন ধরনের গাছের ক্ষেত্রে করা হয়। আর যেটা তোমাদের রয়েছে দ্বিনিষেক পদ্ধতি, যেটা বলেছিলাম 3N কিভাবে হয়, যখন হচ্ছে পুংরেণু বা হচ্ছে পরাগরেণু এই গর্ভমুণ্ডের ওপর পড়ে, তখন সেই পরাগরেণুটা বিভাজিত হয়ে এখানে দুটো পুংজনন কোষ সৃষ্টি করে, দুটো N প্রকৃতির পুংজনন কোষ সৃষ্টি করে, মানে হ্যাপ্লয়েড প্রকৃতির। এবার দেখো, এখানে একটা যে গর্ভাশয় রয়েছে মানে বা ডিম্বাশয় রয়েছে, ডিম্বাশয়ের মধ্যে একটা হচ্ছে গিয়ে 2N প্রকৃতির নিউক্লিয়াস থাকে, যেটাকে নির্ণিত নিউক্লিয়াস বলা হয়ে থাকে। 2N প্রকৃতির এখানে দেখাচ্ছে না, তো আমি এখানে নামটা লিখে দিচ্ছি, নির্ণিত নিউক্লিয়াস। তো সেই নির্ণিত নিউক্লিয়াসটা 2N প্রকৃতির হয়। সেই নির্ণিত নিউক্লিয়াসের সঙ্গে N প্রকৃতির যে হচ্ছে পরাগরেণু কোষ যুক্ত হয়ে এই 3N প্রকৃতির ট্রিপ্লয়েড হচ্ছে শস্য উৎপন্ন করে, যেটা দ্বিনিষেক পদ্ধতিতে দেখা যায়। নেক্সট দেখো, যেটা রয়েছে এই মাইক্রো প্রোপাগেশনের ছবিটা আমি পরে ডিসকাস করছি। নেক্সট স্লাইডে চলো। দেখো, এখানে কিছু তোমাদের প্রশ্ন দেওয়া রয়েছে, এ ধরনের প্রশ্ন তোমাদের পরীক্ষাতে থাকে। অযৌন জননের একক কি, একটু আগে বলে দিয়েছি, এর উত্তর হয়ে যাবে রেণু। নেক্সট রয়েছে গেমিউল দেখা যায় এমন একটা প্রাণীর নাম, স্পঞ্জ হয়ে যাবে সঠিক আনসার। গেমিউল মানে কি সেটাও আমি তোমাদেরকে বলে দিয়েছি, যে
যেটা ইস্টের ক্ষেত্রে আমরা দেহের বাইরে কোরক দেখতে পাই বা বার দেখতে পাই, ওই বার্ডিংটায় যখন দেহের বাইরে না হয়ে দেহের অভ্যন্তরে হবে সেটাকে গেমিউল বলা হয়। গেমিউল অ্যাকচুয়ালি অন্তঃকোরক বা অন্তঃবার্ডিং। নেক্সট হচ্ছে পত্রজমকুল দেখা যায় এমন দুটি উদ্ভিদের নাম, পাথরকুচি, বিগোনিয়া, এগুলো হয়ে যাবে সঠিক আনসার। বিগোনিয়া, পাথরকুচি, এগুলো হয়ে যাবে সঠিক আনসার। নেক্সট রয়েছে দেখো, এই ধরনের প্রশ্ন তোমাদের দেওয়া থাকে, মেলাতে হয়। দেখো, মাইটোসিস যদি ভ্রূণমূল হয় ড্যাশ রেণুমাতৃকোষ হবে। মাইটোসিস ভ্রূণমূল হলে রেণুমাতৃকোষে কি দেখা যায়? মিওসিস, কোষ বিভাজন দেখা যায়, মিওসিস। নেক্সট রয়েছে দেখো, ইস্টের যদি কোরকোদ্গম দেখা যায় ড্যাশের কনিডিয়া দেখা যাবে, তাহলে কনিডিয়া কার দেখা যাবে? পেনিসিলিয়ামের, পেনিসিলিয়াম। নেক্সট, হার্ডেনিং কি? এটা মাইক্রো প্রোপাগেশনের, যেটা তোমাদেরকে পরে বলবো বলেছিলাম। তো মাইক্রো প্রোপাগেশনেরই একটা স্টেজ, যখন মাইক্রো প্রোপাগেশনের কালচার মিডিয়ামে উদ্ভিদকে বৃদ্ধি করা হয়, চারাগাছ সৃষ্টি করা হয়, তারপর সেই চারাগাছগুলোকে গ্রিন হাউসে উপযুক্ত তাপমাত্রা আর্দ্রতায় রাখা হয় যাতে সে পরিবেশের সাথে নিজেকে মানিয়ে নিতে পারে। এই পদ্ধতিকেই বলা হয় হার্ডেনিং। হার্ডেনিং মানে কি? যেহেতু উদ্ভিদকে কর্ষণ মাধ্যমে তাকে উপযুক্ত কালচার মিডিয়ামে তাকে উদ্ভিদটাকে বৃদ্ধি করা হয়, সেই চারাগাছগুলোকে কিছুদিন গ্রিন হাউসে সঠিক তাপমাত্রা আর্দ্রতায় রেখে সেই পরিবেশের সাথে মানে মানিয়ে নেওয়ার তার ক্ষমতাটাকে বৃদ্ধি করা হয়। এই পদ্ধতিটাকে বলা হয় হার্ডেনিং। নেক্সট রয়েছে এক্সপ্লান্ট কি? এক্সপ্লান্ট মানে যখন মাইক্রো প্রোপাগেশন, মাইক্রো মানে ক্ষুদ্র, প্রোপাগেশন মানে কালচার করা হয়, অর্থাৎ হচ্ছে বা বিস্তারণ করা হয়, সেই থেকেই নামটা এসেছে অনুবিস্তারণ। অর্থাৎ কোনো উদ্ভিদের কৃত্রিম পদ্ধতিতে কোনো উদ্ভিদের কোষ, কলা বা অঙ্গকে কালচার মিডিয়ামে পালন করা হয়, কলা পালন করা হয়। তো তার ফলে কি হয়? ওইখানে কোষপুঞ্জগুলো বৃদ্ধি পায় এবং সেখান থেকে চারাগাছ সৃষ্টি হয়। তো এই যে একটা উদ্ভিদের অঙ্গকে আমরা নিচ্ছি, এই মাইক্রো প্রোপাগেশন পদ্ধতির জন্য আমরা যে উদ্ভিদটাকে নির্বাচন করছি, যে উদ্ভিদের কোষ, কলা বা কোনো অঙ্গকে আমরা নেব, সেই উদ্ভিদটাকেই বলা হয় এক্সপ্ল্যান্ট। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এক্সপ্ল্যান্ট মানে মাইক্রো প্রোপাগেশন পদ্ধতির জন্য আমরা যে উদ্ভিদটাকে নির্বাচন করা হচ্ছে, যে উদ্ভিদের কোষ, কলা বা অঙ্গ নেওয়া হচ্ছে, সেই উদ্ভিদটাকে বলা হচ্ছে এক্সপ্ল্যান্ট। নেক্সট রয়েছে জেনোগ্যামি কি? এটাও আমি তোমাদেরকে বলে দিয়েছি, তবুও আরেকবার বলে দিচ্ছি। যখন ইতর পরাগযোগের ক্ষেত্রে দুটো একই প্রজাতির দুটো আলাদা উদ্ভিদের দুটো ফুলের মধ্যে পরাগযোগ ঘটছে, তখন সেটাকে বলা হচ্ছে জেনোগ্যামি। দ্বিনিষেক কাকে বলা হয়? দেখো, দ্বিনিষেক প্রক্রিয়াটা সপুষ্পক উদ্ভিদের ক্ষেত্রে দেখা যায়। সপুষ্পক উদ্ভিদের দুটো পরাগরেণুর যে কোষটা হয় সেটা বিভাজিত হয়ে দুটো এন প্রকৃতির পুংজনন কোষ সৃষ্টি হয়। সেই পুংজনন কোষ, দুটো পুংজনন কোষের মধ্যে একটা ডিম্বাণুকে নিষিক্ত করে, আরেকটা ডিম্বাণুকে নিষিক্ত করে জাইগোট উৎপন্ন করে 2n প্রকৃতির, আরেকটা পুংজনন কোষ নির্ণীত নিউক্লিয়াসকে নিষিক্ত করে শস্য উৎপন্ন করে ট্রিপ্লয়েড প্রকৃতির। এই যে দুবার নিষেক ঘটছে, সেই পদ্ধতিকে বলা হয় দ্বিনিষেক। একটা পুংজনন কোষ ডিম্বাণুকে নিষিক্ত করছে, আরেকটা পুংজনন কোষ নির্ণীত নিউক্লিয়াসকে নিষিক্ত করে শস্য নিউক্লিয়াস উৎপন্ন করছে। এই দুবার নিষেক ঘটার জন্য এই প্রক্রিয়াকে বলা হয় দ্বিনিষেক, যেটা সপুষ্পক উদ্ভিদের ক্ষেত্রে দেখা যায়। নেক্সট একটা খুব ভালো প্রশ্ন রয়েছে, দেখো, জোর কলমে পাওয়া উদ্ভিদের জিনের প্রকৃতি স্টক না শিয়নের মতন হয়? দেখো, তাহলে জোর কলমে পাওয়া উদ্ভিদের জিনের প্রকৃতি সিওনের মতন হয়, কারণ সিওনটা হচ্ছে উন্নত প্রজাতির, মানে যেটাকে স্টকের সঙ্গে জোড়া লাগানো হয়। স্টকটা মূল সহ মাটিতে থাকে, আর সিওনটাকে এনে জোড়া লাগানো হয় কারণ তার উন্নত বৈশিষ্ট্য রয়েছে বলে। সেই সিওনের বৈশিষ্ট্যটা পাওয়ার জন্যই কিন্তু জোর কলম করা হয়, সেই জন্য ওই উদ্ভিদটার বৈশিষ্ট্য কিন্তু সিওনের মতন হয়। এবার দেখো, তোমাদেরকে আগের স্লাইডটায় নিয়ে যাই একটু। দেখো, বলেছিলাম তোমাদেরকে যে মাইক্রো প্রোপাগেশনটা আলোচনা করব। এখানে দেখো হচ্ছে প্রথমেই রয়েছে সিলেকশন অফ এক্সপ্ল্যান্ট, মানে আমরা যে মাইক্রো প্রোপাগেশন বা অনুবিস্তরণ পদ্ধতিটা সম্পন্ন করব তার জন্য আমাদেরকে একটা গাছ চয়েস করতে হবে, যে গাছটা নিয়ে আমরা এই পদ্ধতিটা সম্পন্ন করব। সেই গাছের কোষ, কলা বা অঙ্গ নিয়ে সেটাকে দেখো একটা নিউট্রিয়েন্ট রিচ মিডিয়াম বা যেটাকে কালচার মিডিয়াম বলা হচ্ছে, মানে ওখানে কিছু হরমোন, কিছু উদ্ভিদের যে নিউট্রিয়েন্ট সেগুলো দিয়ে ওর মধ্যে
মধ্যে ওই যে এক্সপ্লান্টের যে কোষ কলা বা অঙ্গ সেগুলোকে রাখা হলো। রাখা হওয়ার পরে সে তার মধ্যে দেখো প্রচুর কোষের সৃষ্টি হয়েছে। কোষের সৃষ্টি হওয়ার পরে সেগুলো ধীরে ধীরে চারা গাছে পরিণত হয়েছে। তারপর সেই চারা গাছগুলোকে গ্রিন হাউসের মধ্যে রেখে তাকে সেই পরিবেশের সঙ্গে মানিয়ে নেওয়ার জন্য উপযুক্তভাবে তৈরি করা হচ্ছে, যেটাকে হার্ডেনিং বলা হচ্ছিল। তারপরে সেটাকে ট্রান্সপ্লান্ট করা হচ্ছে, মানে তাকে বিভিন্ন জায়গায় সেই চারা গাছগুলোকে চাষের জন্য মানে ফিল্ডে গাছগুলোকে লাগানো হচ্ছে। তো এই 5টা পদ্ধতির মাধ্যমে পুরো মাইক্রোপ্রোপাগেশন পদ্ধতিটা সম্পন্ন হয়। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো। চলো এবার আমরা যাই। নেক্সট দেখো তোমাদের ঘয়ের সংক্ষিপ্ত উত্তরভিত্তিক প্রশ্ন। সংক্ষিপ্ত উত্তরভিত্তিক প্রশ্নের মধ্যে প্রথমে রয়েছে অযৌন জনন ও যৌন জননের পার্থক্য লেখো। তোমাদের 10-এর ক্লাসে যদি শুধু এমনিও দেয়, তোমাদেরকে কিন্তু সবসময়ই পার্থক্যর ক্ষেত্রে 3টে ঘর করতে হবে। 3টে ঘরের মধ্যে প্রথম ঘরে থাকবে বিষয়, নেক্সট ঘরে তোমাদেরকে যেগুলোর পার্থক্য লিখতে দেবে। এখানে যেমন অযৌন জনন আর যৌন জনন, তো এইভাবে করে তোমাদেরকে কিন্তু পার্থক্যগুলো করতে হবে প্রত্যেকটা ক্ষেত্রে, তবেই কিন্তু তোমরা ভালো নাম্বার ক্যারি করতে পারবে। বিষয় না দিলে কিন্তু নাম্বার কাটা যাবে। এখানে যেমন বিষয়গুলো তোমাদেরকে উল্লেখ করে দিয়েছে, উল্লেখ করে নাও দিতে পারে, আবার উল্লেখ করে দিতেও পারে। তো এখানে বিষয়গুলো দিয়েছে দেখো, গ্যামেটের উপাদান। গ্যামেটের উপাদান অযৌন জননের ক্ষেত্রে কি হয়, রেণু হয়, আর যৌন জননের ক্ষেত্রে হচ্ছে গিয়ে গ্যামেট হয়। নেক্সট রয়েছে দেখো অপত্যজনুর প্রকৃতি। অপত্যজনু অযৌন জননের ক্ষেত্রে অপত্যজনু মাতৃসম হয়, আর যৌন জননের ক্ষেত্রে যেহেতু ক্রসিং ওভার ঘটে সেই জন্য প্রজাতির বিশুদ্ধতা বজায় থাকে না, নতুন চরিত্রের আবির্ভাব ঘটে। নেক্সট রয়েছে দেখো প্রকরণ সৃষ্টি ও বংশের ধারাবাহিকতা রক্ষায় জননের গুরুত্ব। দেখো তোমাদেরকে জননের গুরুত্বই লিখতে দিয়েছে, কিন্তু একটু ঘুরিয়ে দিয়েছে। এখানে তোমাদেরকে দুটো পয়েন্ট মেনশন করে দিয়েছে, ওই পয়েন্টের ওপরেই তোমাদেরকে গুরুত্বটা লিখতে হবে। প্রকরণ সৃষ্টিতে কি ভূমিকা রয়েছে আর বংশের ধারাবাহিকতা রক্ষায় জননের কি গুরুত্ব রয়েছে। স্টক ও শিয়ন কি তোমাদেরকে বলে দিয়েছি। যৌনক্রম বলতে কি বোঝো, এই যে ফার্ন জাতীয় উদ্ভিদের কি হয়, পুরো জীবনচক্রে দুটো দশা দেখা যায়। একটা হচ্ছে গিয়ে রেণুধর দশা বা ডিপ্লয়েড দশা, আর একটা লিঙ্গধর দশা বা হ্যাপ্লয়েড দশা। এই যে রেণুধর আর লিঙ্গধর দশার পর্যায়ক্রম, সেই দুটো যৌনুর পারস্পরিক পর্যায়ক্রমকেই বলা হয় যৌনক্রম, বা হচ্ছে গিয়ে অল্টারনেশন অফ জেনারেশন। নেক্সট রয়েছে দেখো অনুবিস্তরণ পদ্ধতির সঠিক ক্রমটি রেখাচিত্রের মাধ্যমে দেখাও। তাহলে এখানে তোমাদেরকে ওই প্রথমে ওইভাবে লিখতে হবে এক্সপ্ল্যান্টের পরে সেটাকে কালচার মিডিয়ামের মধ্যে দেওয়া হলো, সেখানে ক্যালাস সৃষ্টি হলো, ক্যালাস থেকে এমব্রয়েড সৃষ্টি হবে, এমব্রয়েড থেকে প্লান্টলেট সৃষ্টি হবে, মানে যে ক্ষুদ্র ক্ষুদ্র চারাগাছগুলো সৃষ্টি হয় তাকে প্লান্টলেট বলা হয়। তারপরে সেখান থেকে সেগুলোকে গ্রিন হাউসে স্থানান্তরিত করা হয়, তারপরে কৃষিক্ষেত্রে রোপণ করা হয়। তাহলে এই যে তোমাদের পদ্ধতিটা রেখাচিত্রের মাধ্যমে লিখতে হবে। এক্সপ্ল্যান্টের পরে ক্যালাস থেকে এমব্রয়েড থেকে প্লান্টলেট থেকে হচ্ছে মানে গ্রিন হাউসের যে অপত্য উদ্ভিদ সেগুলোকে কৃষিক্ষেত্রে রোপণ করা হয়। এই মানে সিকোয়েন্সটা তোমাদেরকে এখানে তীরচিহ্ন দিয়ে লিখতে হবে। নেক্সট রয়েছে স্বপরাগযোগ ইতর পরাগযোগের পার্থক্য। বাহকের প্রয়োজনীয়তা স্বপরাগযোগে বাহকের প্রয়োজন নেই, ইতর পরাগযোগে বাহকের প্রয়োজন হয়। এরপরে রয়েছে অপত্য জীবে নতুন বৈশিষ্ট্যের উদ্ভব। হচ্ছে স্বপরাগযোগের ক্ষেত্রে নতুন বৈশিষ্ট্য তৈরি হয় না, কারণ হচ্ছে কি যেহেতু একই উদ্ভিদের মধ্যে পরাগযোগ ঘটছে, তো একই ফুলের বা একই উদ্ভিদের মধ্যে পরাগযোগ ঘটছে, কিন্তু ইতর পরাগযোগের ক্ষেত্রে নতুন প্রজাতির সৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকে। নেক্সট জলপরাগী ফুলের বৈশিষ্ট্য, এইগুলো তোমরা একটু দেখে রাখবে ভালো করে। জলপরাগী কাকে বলা হয়, বায়ুপরাগী কাকে বলা হয়। তাহলে জলপরাগী মানে জলের দ্বারা পরাগযোগ ঘটে, যেটাকে ইংলিশে হাইড্রোফিলি বলা হয়। তো এই ইংলিশ টার্মগুলোও দেখে রাখবে, আমি একটু বলে দিচ্ছি। বায়ু দ্বারা পরাগযোগ হলে তাকে বায়ুপরাগী বাংলাতে বলা হয়, ইংলিশে বলা হয় অ্যানিমোফিলি। আর জলপরাগী হলে তাকে ইংলিশে বলা হয় হাইড্রোফিলি। পতঙ্গ পরাগী হলে তাকে ইংলিশে বলা হয় এন্টোমোফিলি। পক্ষী পরাগী হলে ইংলিশে বলা হয় অর্নিথোফিলি। তো এইগুলো একটুখানি তোমরা দেখবে। নেক্সট রয়েছে দেখো যেটা জলপরাগী ফুলের তাহলে বৈশিষ্ট্য কি হবে, ফুলগুলো বর্ণহীন, গন্ধহীন এবং ক্ষুদ্র হয়। আর পরাগরেণুর বাইরে মোম জাতীয় আবরণ থাকে যাতে পরাগরেণু পচে না যায়। তো এই ধরনের বৈশিষ্ট্যগুলো দেখা যায়।
নেক্সট শব্দচিত্রের মাধ্যমে ফার্নের যৌনক্রমটি মানে ব্যাখ্যা করতে বলেছে। এখানে আমি দিয়েছি, দেখো একটা চিত্রের মাধ্যমে এইভাবে তোমাদেরকে যৌনক্রম লিখতে হবে। দেখো এখানে প্রথমে রেণুমাতৃকোষ, রেণুমাতৃকোষটা মিওসিস প্রক্রিয়ায় বিভাজিত হয়ে রেণু উৎপন্ন করে, হ্যাপ্লয়েড থেকে ডিপ্লয়েড থেকে হ্যাপ্লয়েডে পরিণত হয়েছে রেণু। তারপরে সেই রেণু থেকে লিঙ্গধর দেহ সৃষ্টি হচ্ছে, যেখানে স্ত্রীধানী আর পুংধানী সৃষ্টি হচ্ছে। স্ত্রীধানী থেকে ডিম্বাণু উৎপন্ন হচ্ছে, পুংধানী থেকে শুক্রাণু উৎপন্ন হচ্ছে। শুক্রাণু আর ডিম্বাণু নিষেক ঘটছে, নিষেক ঘটার ফলে এখানে জাইগোট সৃষ্টি হচ্ছে। সেই জাইগোট থেকে রেণুধর দেহ সৃষ্টি হচ্ছে, সেখান থেকে রেণুস্থলী সৃষ্টি হচ্ছে, সেখান থেকে রেণুমাতৃকোষ। দেখো এই পাশে পুরো জাইগোট 2n প্রকৃতির মানে হ্যাপ্লয়েড, রেণুধর দেহ সেটাও হ্যাপ্লয়েড প্রকৃতির, রেণুস্থলী হ্যাপ্লয়েড প্রকৃতির, রেণুমাতৃকোষে হ্যাপ্লয়েড প্রকৃতির। তাহলে এটা হচ্ছে পুরোটা রেণুধর যনু বা ডিপ্লয়েড যনুর অন্তর্গত। আর এই মিওসিসের পরে যে রেণু সৃষ্টি হচ্ছে এন প্রকৃতির, তারপরে পুংধানী, স্ত্রীধানী, ডিম্বাণু, শুক্রাণু সব এন প্রকৃতির, যেটা লিঙ্গধর যনুর অন্তর্গত, এটা হ্যাপ্লয়েড যনু। আশা করি বুঝতে পেরেছো। তাহলে এখানে ডিপ্লয়েড যনু আর হ্যাপ্লয়েড যনুর যে পর্যায়ক্রম সেটাকে বলা হচ্ছে যনুক্রম। এটা ফার্নেরই একটা রেখাচিত্র, যেটা ওই প্রশ্নটাতে দেওয়া রয়েছে, তার উত্তরটা এটা। নেক্সট রয়েছে দেখো দীর্ঘ উত্তরভিত্তিক প্রশ্ন, 5 নম্বরের প্রশ্ন দেওয়া রয়েছে। এখানে উদ্ভিদের দিনিসেক প্রক্রিয়াটি চিত্র সহ বর্ণনা করতে বলা হয়েছে। স্বপরাগযোগ, ইতরপরাগযোগের সুবিধা অসুবিধাগুলো লিখতে বলা আছে। ফার্নের যৌনক্রমটি বর্ণনা করতে বলছে। বর্ণনা করতে মানে ওই যেটা আমি তোমাদেরকে শর্টে বলে দিলাম, ওই চিত্রটাও আঁকতে হবে, রেখাচিত্রটা, তার সাথে সাথে কী ঘটনা কীভাবে ঘটছে সেটা তোমাদেরকে বর্ণনা করতে হবে, যেহেতু 5 নম্বরের প্রশ্ন। মাইক্রো প্রোপাগেশন পদ্ধতিটি সংক্ষেপে আলোচনা করো। মাইক্রো প্রোপাগেশনের প্রত্যেকটা স্টেপ এখানে ভালো করে লিখতে হবে। তো তোমাদের কিন্তু এই ফার্নের যৌনক্রম এটা আর দিনিসেক প্রক্রিয়া এই দুটো প্রচুর পরীক্ষাতে বারে বারে দেয়, তোমরা ভালো করে করে রাখবে। তো আজকের ভিডিও এখানেই শেষ করছি। ভিডিওটি তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর তোমাদের লাইক, কমেন্ট, শেয়ার কিন্তু আমাকে মোটিভেশন যোগায় অবশ্যই, সেজন্য যদি ভালো লেগে থাকে বন্ধুদের সাথে শেয়ার করে দিও। আজকের ভিডিও এখানেই শেষ করছি। আবার দেখা হবে খুব তাড়াতাড়ি নতুন একটা ভিডিও নিয়ে। ততক্ষণ সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।